15 বছরের যেই ধরনের দুঃশাসন, অপশাসন, দমন পীড়ন, সেটারই একটা কালেকটিভ রিফ্লেকশন আমরা পেয়েছি। 6 মাসের মধ্যেই একটা দেশে কারফিউ জারি করতে হচ্ছে 5-6 দিনের জন্য। ডিজিটাল বাংলাদেশ বলছি আমরা, কিন্তু ইন্টারনেট অফ করে দিতে হচ্ছে যেন কানেক্টিভিটি না থাকে কারোর সাথে। খুবই প্রতিকূল একটা সময় ছিল সেই সময়। দমন পীড়নের চূড়ান্ত অবস্থার দিকে চলে গেছিল দেশ। প্রথম দিকে তো ছাত্রলীগ যেভাবে হামলা করলো, তারপরে পুলিশ জয়েন করলো, এরপরে কারফিউ দেওয়ার পরে ব্লক রেড শুরু হলো। সবাই ভয় পাচ্ছে যে রাতের বেলা গিয়ে হানা দিয়ে নিয়ে আসছে। সো এই ধরনের সময় কিন্তু আমরা কখনো এক্সপিরিয়েন্স করিনি, এই জেনারেশনও করে নাই, বা ইভেন আমরা যারা একটু আগের, আমরা তো জেনজি না, কিন্তু বিষয়টা তো আসলে কোটাতে মানে আটকে নাই। আর তখন এটা গণমানুষের আন্দোলন হয়ে গেল, যার জন্য ওরাই কিন্তু দেখেন বললো যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। বিফোর 5 অগাস্ট আজকে কথা বলছি, এই ভেতর পার্থক্যটা কি, মানে ইনার চেঞ্জটা কি, মানে ফিলিং বলবো না, মানে ইনার চেঞ্জ একটা তো বিশাল বড় চেঞ্জ। মানে আমি যদি আপনি বলেন যে বিফোর 5 অগাস্ট কেমন ছিল, আমরা জানি যে খুবই প্রতিকূল একটা সময় ছিল সেই সময়। দমন পীড়নের চূড়ান্ত অবস্থার দিকে চলে গেছিল দেশ। মানে এটা আমরা মানে এক ধরনের একটা ইলেকশন হলো 2024-এ, যদিও ওই ইলেকশনটা খুবই ডামি ইলেকশন, কিন্তু একটা ইলেকশন তো হলো। 6 মাসের মধ্যেই একটা দেশে কারফিউ জারি করতে হচ্ছে 5-6 দিনের জন্য। ডিজিটাল বাংলাদেশ বলছি আমরা, কিন্তু ইন্টারনেট অফ করে দিতে হচ্ছে যেন কানেক্টিভিটি না থাকে কারোর সাথে। এবং সেই ইন্টারনেট বন্ধ করার জন্য যেই ধরনের বাহানাগুলো দেওয়া হলো, যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আবার এটা হচ্ছে ওটা হচ্ছে। সো আমরা একটা পুরো ডিফারেন্ট কালচারে চলে গেছিলাম। আচ্ছা, মানে তার উপরে দমন পীড়নের কথা তো বাদই দিলাম, যে রাস্তাঘাটে ছেলেরা, প্রথম দিকে তো ছাত্রলীগ যেভাবে হামলা করলো, তারপরে পুলিশ জয়েন করলো, এরপরে কারফিউ দেওয়ার পরে ব্লক রেড শুরু হলো। সবাই ভয় পাচ্ছে যে রাতের বেলা গিয়ে হানা দিয়ে নিয়ে আসছে। সো এই ধরনের সময় কিন্তু আমরা কখনো এক্সপিরিয়েন্স করিনি, এই জেনারেশনও করে নাই, বা ইভেন আমরা যারা একটু আগের, আমরা তো জেনজি না। আপনি চাইলেও জেনজি হইতে পারবেন না। মনে জেনজি এখন তো সবাই মনে জেনজি। হ্যাঁ, আমরা কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করি নাই। তো যেভাবে যাচ্ছিল সেই দিকে আসলে মানে বলে না যে একটা বিস্ফোরণ, তো জনবিস্ফোরণ তো একটা হয়ে গেছে। তো এটা আরো কি খারাপ দিকে যাচ্ছে নাকি আসলে আশার দিকে যাচ্ছে, ওইটার যে ধরনের টেনশন, ট্রমা, এবং একই সাথে বাংলাদেশ পুরোপুরি একসাথে ইউনাইটেড হওয়া, এটা লাস্ট কবে বাংলাদেশের সবাই একরকম ভাবে ইউনাইটেড হয়েছিল, এটা আসলে খুবই মুশকিল, বলা মুশকিল। তার মানে অতিমাত্রার শোষণ এক করেছে, এটা কি এক বাক্যে বলা যায় কিনা? অ্যাবসলিউটলি। মানে আপনি যদি এভাবে দেখেন যে আন্দোলনটা কিসের ছিল, আন্দোলনটা ছিল কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনদের যে এটা ছিল যে কোটা বিরোধী। কিন্তু বিষয়টা তো আসলে কোটাতে মানে আটকে নাই। আর তখন এটা গণমানুষের আন্দোলন হয়ে গেল, যার জন্য ওরাই কিন্তু দেখেন বললো যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখানে জনতা ইনভলভ হয়ে গেল। আমরা দেখলাম যে পরিমাণ মানুষ মারা গেছে, সেখানে ছাত্রর পাশাপাশি সাধারণ মানুষ, একদম ছোট বাচ্চা শিশু থেকে শুরু করে দরিদ্র মানুষজন যেভাবে মারা গেছে, বিভিন্ন পেশাজীবী লোকজন। এটা আসলে 15 বছরের যেই ধরনের দুঃশাসন, অপশাসন, দমন পীড়ন, সেটারই একটা কালেকটিভ রিফ্লেকশন আমরা পেয়েছি। আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে এই অবশ্যই সাকসেসই বলবো, সাকসেসের ক্লিকিং বা টার্নিং ইস্যু, যেমন গত দুদিন আমি দুজন রাজনীতিবিদদের সাথে কথা বললাম অনেকক্ষণ, তাদের বললো যে আফটার আবু সাইদ এটা আসলে মানে এটা একদম লার্জ স্কেলে পৌঁছেছে। কেউ বিশ্লেষণ করছেন আবু সাইদের পরে বেশ কিছু ইমোশনাল কেস এবং বাচ্চার হত্যা করা, হেলিকপ্টার হত্যা, এবং সবচেয়ে কেউ গুরুত্ব দিচ্ছেন যে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের যে ওটা খুবই বড় একটা মুভমেন্টের, কারণ সেনাবাহিনীর যে অগ্রগামী ভূমিকা, ওই মিছিলটা খুব কাজে দিয়েছে। আমি আশফাক টিপরের এই সাফল্যের বিশ্লেষণটা শুনতে চাচ্ছি ছাত্র না। এটা তো এটার খুবই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি যে এটার অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে। মানে আপনি যদি এভাবে দেখেন যে আমাদের এর আগে বড় বড় আন্দোলন যদি আমরা বলি, সেটা 2013-তে একটা আন্দোলন হয়েছিল,
তারপর হচ্ছে শাহবাগে, তারপরে ধরেন 2018-তে প্রথম কোটা বিরোধী আন্দোলন প্রথম যেটা হয়েছিল, তারপরে বাচ্চারা যেটা শুরু করেছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন, সবগুলাই একটা মোমেন্টাম গেইন করার পরে তারপর পড়ে গেছে কোন জায়গা থেকে, সেটা হচ্ছে দমন পীড়নে পড়ে গেছে, কারণ তখন হয়তো সবাই এক হয় নাই। এইবারের আন্দোলনের বিউটিটা হচ্ছে যে এইবারের আন্দোলনের আপনি যদি হিসাবে দেখেন যে টার্নিং পয়েন্ট আমি কিভাবে বলবো, বাংলাদেশ আজীবন হচ্ছে গিয়ে কি এক নেতা নির্ভর জাতি, আমরা সবসময় একজনকে খুঁজি, হয় এ টিমের উনি হবেন নইলে বি টিমের উনি হবেন। সো আপনি দেখেন যে এই আন্দোলন যখন শুরু হলো এখানে কোনো একক নেতা নাই। ইনফ্যাক্ট এর আগের কোটাটাও নূর কেন্দ্রিক ছিল একদম। আমি সেটাই বলছিলাম যে এর আগের কোটাটাও ছিল কি ভিপি নূর, সবাই জানতো যে ভিপি নূর সেটা লিড দিয়েছে, তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হলো সেটা। কিন্তু এইবার মজার ব্যাপার হচ্ছে কি এবার কোনো একক নেতা নাই, যার ফলে প্রথম দিকে হয়তো অনেকের মনেও হচ্ছিল যে এই আন্দোলনটা আদৌ টিকবে কিনা, কারণ ওই যে নেতা নির্ভর আন্দোলনে তো আমরা আসলে অভ্যস্ত। সো টার্নিং পয়েন্টের কথা আপনি যেটা বলছেন যে অনেকগুলো টার্নিং পয়েন্ট, একটা হচ্ছে গিয়ে কি আমি যদি ধাপে ধাপে এসে বলি, প্রথমটা ছিল হচ্ছে নর্মালি এরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছিল, ওদের মতো ছিল। তারপরে শেখ হাসিনা যখন বললেন যে সাংবাদিকদের উস্কানিতে যেই কথাটা উনি বললেন যে কোটা কি মুক্তিযুদ্ধের নাতিরা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে, ওইটার মানে ওই সময় পর্যন্ত কিন্তু একটু স্তিমিত ছিল। ওই ঘটনার পরে কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাগলো, জাগার পরে কি হলো সেটাকে আসলে ভুল বুঝাবুঝি, যেই কথাগুলো পরে অজুহাত দিলেন শেখ হাসিনা, কিন্তু উনি ওই জিনিসটাকে মানে মিটিগেট করার চেয়ে উনি করলেন কি বল প্রয়োগ করলেন, এবং বল প্রয়োগে কিন্তু প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল বল প্রয়োগ হলো আমরা দেখলাম। তারপরে সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, আবু সাইদ শহীদ হলেন। আবু সাইদের শহীদ হওয়াটা একটা বিশাল ঘটনা, কারণ আবু সাইদ মানে আমরা তো টুকটাক বাংলাদেশের মতো জায়গায় জানি যে অমুক জায়গায় একজন নিহত দুজন নিহত, কিন্তু আমরা কোনো মৃত্যু কিন্তু লাইভ দেখি নাই। কিন্তু ওই যে আবু সাইদকে যে গুলি করা হচ্ছিল 2 হাত, এটাকে একটা বিশাল টার্নিং পয়েন্ট বলতে হবে, যেটা যেই টেলিভিশনই তখন আসলে লাইভটা করেছিল, এটা পুরো আন্দোলনের নেচারটা ঘুরিয়ে দিল। কি হলো, প্রাইভেট ইউনিভার্সিটি জয়েন করলো, একটা বিশাল ব্যাপার। মানে পাবলিক ইউনিভার্সিটির আন্দোলন ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কখনো কোটা নিয়ে খুব বেশি চিন্তা করে নাই, কিন্তু ওরা হঠাৎ করে রাস্তায় নেমে আসলো, ব্যাস আন্দোলনে একটা টার্ন হলো। তারপর সরকার করলো কি দমন পীড়ন না করতে পেরে কারফিউ দিয়ে দিল। কারফিউ দেওয়ার পরে 6 দিন সবগুলো টেলিভিশন চ্যানেল আমরা কিছু দেখলাম না, ইন্টারনেট একটু একটু করে ওপেন করা শুরু করলো, এবং এর মাঝখানে এই সমন্বয়কদের মধ্যে 6 জনকে তুলে নিয়ে গেল, একবার হসপিটাল একবার ডিবি। দেখেন আরেকটা টার্নিং পয়েন্ট বলি, এই 6 জনকে নিয়ে যখন গান পয়েন্টে রেখে ডিবি হারুনুর রশিদ, তার আগে তো নাহিদকে তো মানে নাহিদের তো আমরা মানে আক্রমণের ছবি দেখেছি, অত্যাচারের ছবি দেখেছি, কিন্তু এই যে 6 জনকে নিয়ে যখন আসলে পড়ানো হলো, ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলি, আমি সেই রাতে একেবারে মুষড়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল যে যেইটা আসলে শুরু হলো সেটা শেষ। কিন্তু আরেকটা টার্নিং পয়েন্ট আপনি দেখেন, এই 6 জনেরটা কেউ সব মানে বাকিরা সবাই বুঝে গিয়ে বললো যে না আমরা এটা মানি না, আমরা রাস্তায় থাকবো। এটা আমরা কখনো আগে দেখি নাই। হঠাৎ করে আমরা তো জানি, ওই যে বললাম না আজীবন নেতা নির্ভর, আমরা জানি নেতাকে যদি কাবু করা যায় তাহলে আর দল টিকবে না, কিন্তু এখানে দেখা গেল কি ওই 6 জনই কাস্টাডিতে, তখনও ডিবি কাস্টাডিতে, বাইরে 3-4 জন, আব্দুল কাদের, আব্দুল বাকের, এরা যারা ছিল, হ্যাঁ, আবার আরেকজন ছিলেন হান্নান, মাসুদ হান্নান মনে হয়, ইনারা বললেন যে না আমরা মানি না, আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং ওরা কোড বের করলো, যে হাত দিয়ে দেখাচ্ছে, যে কোডগুলো ছিল যে এইভাবে দেখাচ্ছে যে আমাদের গান পয়েন্টে বের হয়ে গেল। এই যে থামলো না, এই দেখেন আরেকটা টার্নিং পয়েন্ট এখানের মধ্যে, এবং উত্তাল থেকে উত্তাল হতে থাকলো। সেনাবাহিনীর প্রাক্তন সেনাবাহিনী অফিসার এটাতে জয়েন করলেন, এসে বিভিন্ন পেশাজীবী মানুষ জয়েন করলেন এটা এসে। আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে 9 দফা তো ঘোষণা হয়েছিল, 9 দফা নিয়ে কথা চলছিল, 9 দফা যখন 1 দফা হলো, এটা হচ্ছে কি একটা বিশাল টার্নিং পয়েন্ট। 1 দফা দেয়া কিন্তু এত সহজ না যে আপনার পদত্যাগ চাই। সো 1 দফা দেওয়ার সময় আমি পার্সোনালি আমারও একটা টার্নিং পয়েন্ট যদি আমি বলি, যে আমার আমি তো অনেকগুলো টার্নিং পয়েন্ট বললাম, লাস্ট টার্নিং পয়েন্ট যদি আমি বলি, লাস্ট টার্নিং পয়েন্ট ছিল আমাদের সবারই খুবই প্রিয় মানে সলিমুল্লাহ খান স্যার, যেদিন উনি প্রথম বললেন যে হত্যাকারীর কাছে হত্যার বিচার চাওয়া যায় না। এটা আগে সবার মনের কথা ছিল, কিন্তু এত বছরের সাপ্রেশন অনেকে হয়তো মুখে বলতে পারছে না, হয়তো করতে পারছে না। উনি যখন সাহসের যোগান দিয়েছে, হ্যাঁ, মানে উনি যখন বললেন যে না একটাই উপায় আছে, তাকে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে, ওটা আমার মনে হলো কি যে একদম মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দিল সবার মধ্যে, যে না আমরা আসলে সবাই একদিকেই যাচ্ছি। এবং ওই 1 দফা আন্দোলনটা, এটা ছিল যে একদম টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টের লাস্টে একটু করে বলি, লং মার্চ টু ঢাকা ছিল, এটা ছিল 6 তারিখে।
সরকার কি করলো এটাকে ঠেকানোর জন্য 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করে দিল, যেন আসলে এর আগে আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে বলে যে ঢাকা ঘেরাও করব, ঢাকাগুলোকে আটকে দেয়, ঢাকায় ঢোকার পথ আটকে দেয়। এই ছেলেগুলা বৈষম্য বিরোধী আন্দোলনের যেই অগ্রভাগের মানে সেনারা, এরা কি করলো 6 তারিখে 5 তারিখে নিয়ে আসলো। মানে এদের কৌশল না আপনি কোনোভাবে লিখে এই কারণেই আসলে এই সরকার টিকতে পারেনি, কারণ উনার তো একটা ফিক্সড টেমপ্লেট আছে। উনি জানেন যে আমি অমুককে ধরবো, অমুককে ঢুকাবো, বিরোধী দলের অমুক নেতাকে ঢুকাবো, কিছুদিন টর্চার করব, যেখানে টাকা খাওয়ানো দরকার ওখানে টাকা খাওয়াবো, যেখানে নির্যাতন করা দরকার ওখানে করবো। ফেল করতে শুরু করে সবগুলো টেমপ্লেট ফেল। এরা চিনেই নেই এদেরকে, কারণ এটা কখনো হয় নাই যে আমি কাস্টাডিতে মেইন 6 জনকে নিয়ে আসলাম, বাইরে গিয়ে বললো যে না। এটা থেকে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলেরও শিখার অনেক কিছু আছে, যারা আমাদের বাংলাদেশের বিদ্যমান, এদেরও শিখার অনেক কিছু আছে যে না সারাক্ষণ এই টিম নিয়ে থাকলে হবে না, একটা বি টিম বানাতে হবে, একটা সি টিম বানাতে হবে, কিভাবে কাজ করতে হবে। মোরলেস যেটা হচ্ছে কি, আমি সবসময় একটা কথা বলি তানভীর ভাই, আপনার নিয়ত যদি সৎ হয়, নিয়ত যদি সাফ হয়, তাহলে সেটাকে ঠেকানোর ক্ষমতার কারণে এবার সবার নিয়ত একসাথে সৎ এবং সাফ ছিল। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।